টি-টোয়েন্টিতে 5 বোলার ছাড়া যাইতে পারবো না। এখন যদি 9 ব্যাটসম্যান নিয়ে যাইতে 3 বোলার নিয়ে খেলা লাগবে। আপনার কাছে যদি সলিউশন থাকে দিতে পারেন আমাদেরকে। ক্রিকেট অল অ্যাবাউট রিস্ক। রিস্ক নিয়েছি, সাকসেসফুলি হয়নি, কিছু করার নেই। নাই নাই, এটা আর নেই। আপনিও ছেড়ে দেন, ওটা আমরা ছেড়ে দিয়েছি। আপনি যত ছাড়বেন তাড়াতাড়ি খুবই ভালো। আমার রেটিং তো আমি করতে পারবো না, এটা আপনারা ডিসাইড করবেন। এর থেকে আর কেউ আসে আপনার চোখে? ওটা আমি আপনাকে প্রশ্ন করলাম, এর চোখে আর কেউ আসে 7-এ? আপনি বলেন, আমাকে অ্যান্সার দেন। না, ম্যাচ হারার পিছনে তো ধরেন ফার্স্ট অফ অল অবভিয়াসলি ব্যাটিংয়ে যদি রান দিতাম ডিফারেন্ট সিনারিও হতে পারতো। ফার্স্ট প্রেস কনফারেন্সে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের লোয়ার অর্ডারের ব্যাটসম্যানের দায়িত্ব আছে, যে চাই যে আমরা তারা কিছু আমাদেরকে ইনপুট দিবে ব্যাটিংয়ে। সো আজকে জায়গা ছিল, বাট আবারও ব্যর্থতা। টি-টোয়েন্টিতে 5 বোলার ছাড়া যাইতে পারবো না। এখন যদি 9 ব্যাটসম্যান নিয়ে যাইতে 3 বোলার নিয়ে খেলা লাগবে। আপনার কাছে যদি সলিউশন থাকে দিতে পারেন আমাদেরকে। দেখেন, টোটালটা খুব একটা বড় ছিল না, আর উইকেটটাও খুবই ভালো। অ্যাটলিস্ট আমি এটা ধারণা করছিলাম যদি আরও 2টা উইকেট ওখান থেকে বের করে নিতে পারি, কারণ স্বাভাবিক বিষয় শরীফুল খুব ভালো বল করতেছিল। সো আরও যদি একটা উইকেট পড়তো, আন্ডার প্রেশারে তারা পড়লেও পড়তে পারতো। এই খেলা কখনো আপনি উইকেট হাতে রেখা জিততে পারবেন না। সো আপনাকে যেতেই হবে। আমরা এনাফ একটা রান দিই নেই বলারদেরকে যে ডট বলের সংখ্যা বাড়লে প্রেশার আসবে। আপনি রান রেট কখনো 6-এর উপরে উঠেনি। তো সেই ক্ষেত্রে উইকেটটা খুব ইম্পর্টেন্ট ছিল। ক্রিকেট অল অ্যাবাউট রিস্ক। রিস্ক নিয়েছি, সাকসেসফুলি হয়নি, কিছু করার নেই। না, অনেক দিন ধরেই করতেছে। আমাদের যারা ব্যাটিং কোচ আছে তাদের পিছনে সময় দিচ্ছে। অবভিয়াসলি আপনি তো একদিনে রাতারাতি চেঞ্জ হবেও না, এবং এটা সম্ভবও না, বাট ওরাও চেষ্টা করতেছে। আই হোপ যে ওয়ার্ল্ড কাপ আস্তে আস্তে কিছুটা হলেও বেটার হবে। প্র্যাকটিসে না, সবাই চেষ্টা করতেছে। আপনারাও দেখবেন যে সবাই ব্যাটিং করে শেষ পর্যন্ত। এক হচ্ছে যে নেটে ব্যাটিং, আর হচ্ছে ম্যাচের ভিতর ব্যাটিংয়ে অনেক ডিফারেন্স আছে। আই হোপ যে ওরা যদি ম্যাচগুলোতে পারফর্ম করে তাহলে কনফিডেন্সটা আরও বিল্ড আপ হবে। এমন একটা সিচুয়েশন ছিল, অবভিয়াসলি আমি আর হৃদয় যদি পার্টনারশিপটা আরও বড় হতো তাহলে খেলা ডিফারেন্ট হতো, বাট অ্যাট দ্য সেম টাইম আপনার টি-20 ফর্মেটে এরকম ব্রেক চলে আসা, আফটার লং টাইম ব্রেকের পর দেন একটা সাডেনলি ওভার দিয়ে দেওয়া, বাড়তি প্রেশার তো একটা থাকেই যে আপনার অপোনেন্টকে একটা বিগ টোটাল দিতে হবে। আর অবভিয়াসলি আপনি হাই রিস্ক গেম খেলতে গেলে আউট হবেন। ওখান থেকে আর কিছু করার ছিল না। অবশ্যই যদি আমি যে শটটা খেলেছি ওটা যদি সাকসেস হতাম তাহলে হয়তো বা খেলাটা আরও ডিপ যেত। না, এই জন্য তো বললাম যে আমি ওই দিনই বলেছি যে রিশাদ, শেখ মেহেদী, নাসুম এরা তো অ্যাজ এ স্পিনার হিসেবে খেলে। ওয়ার্ল্ড ওয়াইড যারা স্পিনার হিসেবে খেলে সাথে ব্যাটিং করে, সব টিমেরই পারে। আর না হয় আপনাকে চায়নাম্যান হতে হবে, যেটা মিরাকেল কিছু যেমন থাকে। অনেক টিমে প্লেয়ার থাকে না, শুধু বোলিং হিসাবেই খেলে, বাট শেখ মেহেদী তো ব্যাটিং পারে, বাট ওই পারফরমেন্সটা আমরা দরকার ইন্টারন্যাশনাল ক্রিকেটে। সেম গোস টু নাসুম অ্যান্ড রিশাদ। অলরাউন্ডারের ক্ষেত্রে যদি আমি বললাম ওই দিন সাইফুদ্দিন, সাকলাইন আছে, আনফর্চুনেটলি ওরা খেলানোর সুযোগ পায়নি, সাকিবও আছে। সো তাদের কাছ থেকে আমরা একটা ব্যাটিং আশা করি, যে ব্যাটিংটা যেমন কিছু কিছু সময় এরকম গেম থাকবে যে গেমগুলোতে লোয়ারের দরকার। তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। আই হোপ যে ওরা ফিউচারে আমাদেরকে এই জিনিসটা ডেলিভার করবে। দেখেন, সিনারিও দুই রকম ছিল। সিনারিও কারো হাতে থাকে না,
ওয়েদার কারো কন্ট্রোলে নেই। আমরা যখন ফার্স্টে খেলতে নেমেছি তখন উইকেটের বিহেভিয়ার একরকম ছিল এবং 3 উইকেট হারানোর পর আমরা আর্লি ব্যাকফুটেও ছিলাম। ওখান থেকে একটা পার্টনারশিপ লাগতেছিল, তারপর আবার ব্রেকে চলে গেছি। তো আপনি যখন 15 ওভারে খেলায় দুইভাবে ব্যাটিং করবেন, কারণ আপনি জানেন আপনার টিমের স্ট্রেংথই হচ্ছে 6 ব্যাটসম্যান, সো আপনি চাইলেও খুব একটা বড় নিতে পারবেন না। অপোনেন্ট দিকে যদি দেখেন, তারা জানে যে তাদের হাতে একটা স্মল টোটাল আছে এবং খেলায় কোনো ব্রেক নাই, 15 ওভারই খেলবে। অ্যান্ড আই হোপ যে আপনিও বুঝবেন যে যখন বল ভিজে যায় তখন ব্যাটিং করাটা কত ইজি হয়ে যায়। তো খুবই ডিফিকাল্ট ছিল যে রান আমরা করেছি, এই রানে আটকে রাখা, কারণ মিডল ওভারে আপনার ডট বল দরকার, উইকেট দরকার। সো উইকেট ভালো হলে এই জিনিসগুলো খুব একটা হয় না। ফার্স্টে সাকলাইনকে দিয়ে বলি, হ্যাঁ অবভিয়াসলি যদি 3টা গেমই হতো তাহলে ডিফারেন্ট সিনারি হতো। আপনি জানেন যে সেকেন্ড গেমটা ওয়াশ আউট হয়ে গেছে, তো অবভিয়াসলি আমরা চাবো আমাদের বেস্ট কম্বিনেশন নিয়েই সিরিজটা জেতার জন্য। আর আরেকটা যেটা বললেন আক্ষেপ বা নাই নাই, এটা আর নেই, আপনিও ছেড়ে দেন, ওটা আমরা ছেড়ে দিয়েছি। আপনি যত ছাড়বেন তাড়াতাড়ি খুবই ভালো। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। খুবই ভালো, আমি সত্যি কথা খুবই হ্যাপি। মনে হয়েছে যে আবার আমাদের দর্শকরা আমাদেরকে সাপোর্ট করতেছে। দেখেন, হোম ক্রাউডে হোম যদি সাপোর্ট করে একটা আলাদা বেনিফিট থাকেই। আমি আশা করব যে দর্শকরা আবার আসবে মাঠে খেলার আমাদেরকে, কারণ দর্শক হচ্ছে একটা প্রাণ। তারা যদি আমাদেরকে সাপোর্ট করে, আমাদের খেলার জন্য জিনিসটা ইজি হয়ে যায় অনেকটা। এশিয়া কাপে অল্পের জন্য ফাইনাল না খেলা, এক বছর শেষে আপনি আপনার কে এবং ক্যাপ্টেন লিটনকে এবং দলকে কিভাবে ইভালুয়েশন করবেন? মাঝখানে একটা বিশ্বকাপ আক্ষেপ করার আপনি মনে করলেন করা উচিত না, 2028-এ আসলে আপনারা কি হবে, কোথায় কোথায় উন্নতি চান? মানে আমি আমাকে কিভাবে রেট করব? পাশাপাশি 2028-এর ভাবনাটা নিয়ে এখন থেকে কিভাবে আগাতে চান? আমি রেটিং, আমার রেটিং তো আমি করতে পারবো না, এটা আপনারা ডিসাইড করবেন। আমি অনেক এনজয় করতেছি, আর আমার ভাবনা অবশ্যই, যেহেতু এশিয়াতে খেলা না, খেলাটা বাইরে, সো আমাদেরকে এশিয়া অনুযায়ী হয়তো বা আমাদের টিমটা আগেরবার সেটেল ডাউন ছিল, বাইরে অনুযায়ী আমাদের টিমে আরও অনেক কিছু আনতে হবে অ্যাজ এ প্লেয়ার হিসেবে। কারণ আপনি যে কন্ডিশনে খেলবেন, যাদের সাথে খেলবেন, খুবই ডিফিকাল্ট হবে। এই 1.5টা বছরে যদি আমরা ওই জিনিসগুলো কোপ আপ করে 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 ওখানে যেতে পারি, তাহলে হোপ যে ভালো কিছুই হবে। আই হোপ প্রাপ্তি তো খারাপ ছিল না। আপনারা যদি অ্যান্সারটা দেন তাহলে খুব ভালো হবে যে আমার প্রাপ্তি কেমন ছিল অ্যাজ এ হোল বাংলাদেশ। আমার মনে হয় হোল বাংলাদেশি ক্রিকেটাররা যারা T20 ফরম্যাটে খেলেছে তারা খুবই ভালোভাবে ডেলিভার করেছে লাস্ট ইয়ার। অবভিয়াসলি চ্যালেঞ্জ হচ্ছে যে এই বছরটা আমরা কীভাবে দিতে পারতেছি, বিকজ এই বছরে আরও 6টা গেম আছে এবং ভালো টিমের সাথে আছে। সেফ ব্যাটিং, ধরে খেলা থাকলে তো আউটই হতো না। মানে যদি আপনার কথা অনুযায়ী যদি তারা যদি ধরে ধরে খেলতো তাহলে তো কেউ বড় শট মারতে যায় আউট হতো না। তারা চেষ্টা করেছে, ব্যর্থ, চেষ্টা করতে যায়। দেখেন, ভালোর তো কোনো শেষ নেই। আপনি যতদিন খেলবেন আপনার লার্নিং প্রসেস থাকবেই। হ্যাঁ, আমি যদি ওডিআই ক্রিকেট দেখি, আমরা কিছু ম্যাচে এক্সট্রাঅর্ডিনারি ফিল্ডিং করেছি, আবার কিছু ম্যাচে ক্যাচ ড্রপ করেছি। সেম গোস টু T20তেও আমরা কিছু ক্যাচ ড্রপ করেছি, আবার কিছু ব্রিলিয়ান্ট ক্যাচও নিয়েছি। এটা পার্ট অফ ক্রিকেট, এটা থাকবে, বাট যত মিনিমাইজ করা যায়।
আর সেকেন্ড জিনিস যে T20 ফরম্যাটটাই এমন, আপনি অ্যাটাকিং ক্রিকেট খেলতেই হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আমি যেটা আগেও বললাম যে আমাদের নিচের সারির ব্যাটসম্যানরা যদি আমাদেরকে রান দিতে পারে সেই জিনিসটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়ে যাবে। সো যে জিনিসটাই হচ্ছে একটা, যে দুইটা সিরিজে আপনারা দেখবেন যে আমাদের 5-6টা উইকেট চলে যাওয়ার পর আমরা শেষের দিকে ব্যাটিংয়ে রান পাইনি। সো এটা ওডিআই ফরম্যাট এবং T20 ফরম্যাটও আমার মনে হয় আমাদের যদি হোয়াইট বল ক্রিকেট ডেভেলপ করতে হয় তাহলে আমাদের এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে। লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের কাছে তো মডার্ন ক্রিকেটে একটা রানের প্রত্যাশা থাকেই, হয়তো এখনো একটু প্রত্যাশা প্রাপ্তির ব্যবধানটা আছে। আমার প্রশ্নটা হচ্ছে যে T20 ফরম্যাটে আসলে আমরা এক্সাক্ট নাম্বার 7টা পেয়েছি বলে আপনি মনে করছেন কিনা, মানে এই জায়গাটা এখন স্ট্রাগল করছে কিনা? কারণ এই জায়গাটা হয়তো বা আরেকটু এস্টাবলিশ হলে টেলটা এত দ্রুত খুলে যায় না। আরেকটা তানজিদ তামিম কিন্তু এই সিরিজটা খুব স্ট্রাগল করলো যেভাবেই হোক, এখন টেস্ট দলের ডাক পেয়েছে, তার কাছ থেকে এখন প্রত্যাশাটা কি থাকবে? ফার্স্টে কোনটা অ্যান্সার দেবো? প্রথমে যেটা প্রশ্ন করেছি যে নাম্বার 7 পজিশনটা আসলে এস্টাবলিশড হয়েছে কিনা T20 ফরম্যাটে, আপনি কি মনে করছেন? আপনি যদি নাম্বার 7 একটা ব্যাটসম্যান খেলান তাহলে আপনার 4 ওভার পূরণ করতে পারবো না। তো খেলাই তো 11 জনের, এর ভিতর 5 জন বোলিং করবে 20 ওভারে, কোটা একজন তো 5 ওভার করতে পারবে না T20-তে। তো 5 জন বোলারকে তো আমার খেলাতেই হবে। যদি বাংলাদেশে এরকম কোনো প্লেয়ার থাকে আপনার চোখে যে দিতে পারবে 7-এ বোলিং 4 ওভার ব্যাটিং করতে পারবে, তাহলে বললেন, আমরা খুঁজে দেখবো। 7 নম্বরে এক্সাক্ট ব্যাটারই খেলাতে হবে তা না, সেটা অলরাউন্ডারও হতে পারে, মানে 7 নাম্বার পজিশনটা আসলে কেউ এস্টাবলিশ করতে পারলো কিনা ওইটা আমি এর থেকে আর কেউ আসে আপনার চোখে? ওইটা আমি আপনাকে প্রশ্ন করলাম, এর চোখে আর কেউ আসে 7-এ? আপনি বলেন, আমাকে অ্যান্সার দেন। না, খুবই ভালো। আমার মনে হয় সবসময় আপনার সিনিয়র প্লেয়াররাই যে টিমে থাকবে জিনিসটা তা না। আমি আগেও বলেছি যে তাসকিন এবং ফিজ বিগ অ্যাসেট বাংলাদেশের জন্য, বাট সাম পয়েন্ট অফ টাইম আপনাকে যারা নতুন প্লেয়ার তাদেরকেও গ্রো আপ করতে হবে। আমার মনে হয় আজকের ম্যাচটা টোটালি ডিফারেন্ট সিনারিও ছিল, রিপনের জন্য চ্যালেঞ্জিং ছিল। সাইফুদ্দিনও অনেক দিন পরে আসছে। তো আপনার এই প্লেয়ারগুলোকে আমরা যত গেম টাইম দিতে পারবো তাদের জন্য ডেফিনেটলি ইনার ফিউচারে বাংলাদেশ অনেক লাভবান হবে এদের কাছ থেকে। প্রোগ্রেস না, খুবই ভালো। আমি তো বললাম আমার যে 6টা ব্যাটসম্যান রেগুলার খেলে তারা খুবই ভালো শেপে আছে, এবং T20-তে আপনাকে এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। আর টোটালি আজকের দিনের গেমটা তো টোটালি ডিফারেন্ট, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে যে প্রতিদিন যায় আপনি ফার্স্ট বল থেকে মারতে পারবেন না, 2-1টা ব্যাটসম্যান এখানে ফেলিয়ার হবে। খুব ভালো জিনিস ছিল যে আমার আর হৃদয়ের খেলাটা, যদি খেলাটা পুরা হতো তাহলে হয়তো বা ডিফারেন্ট সিনারি হতো। কারণ আপনি জানেন T20 ফরম্যাটে অলদো খেলে 11 জন, বাট পারফর্ম করে 2 জন বলার 2 জন ব্যাটসম্যানই। তো আপনি তাদের ইনিংস দেখলেও দেখবেন যে 2 জন ব্যাটসম্যানই খেলেছে। সো যদি ব্রেকটা না হতো, আমি যদি ওখান থেকে ক্যাশ ইন আপ করে 60-70 রান করতে পারতাম তাহলে ডিফারেন্ট স্টোরি হলেও হতে পারতো। বাট এটাই আর কি। আর আমার কাছে মনে হয় না আমাদের যে 6 ব্যাটসম্যান খেলতেছে তাদের নিয়ে কোনো জিনিস আছে, প্রবলেম আছে। বাট অ্যাট দ্য সেম টাইম যারা রিশাদ এবং শেখ মেহেদি, ইনফ্যাক্ট সাকিব বা সাইফুদ্দিন যারাই খেলে না, তাদের কাছ থেকে আমরা একটু ব্যাটিং আশা করি। অবভিয়াসলি, কারণ আপনি দেখেন আর্লি 3টা উইকেট পড়ে গেছে, তারাও একটু আন্ডার প্রেশারে ছিল। বাট জিনিসটা ছিল যখন আন্ডার প্রেশারেও ছিল, রান রেট কখনো 6-এর উপরে যায়নি, সর্বোচ্চ 6.5। সো T20 ফরম্যাটে গুড উইকেটে 6.5 নট এনাফ। সো এটা যদি 7-8-এ যেত তাহলে হয়তো একটা বাড়তি প্রেশার আসলেও আসতে পারত।